আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে আমাদের ফাইন্যান্সের নবম ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা নবম ক্লাসের মাধ্যমে মূলত তোমাদের সেকেন্ড পার্টে যাব। তোমাদের ব্যাংক এবং বীমা নিয়ে যে হচ্ছে সেকেন্ড পার্টটা আছে ওইগুলো আর একদম প্রতিটা টপিক নিয়ে আলোচনা না করে আমরা হচ্ছে একটা ক্লাসে তোমার ব্যাংক রিলেটেড সবকিছু বিষয় ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব, আরেকটা ক্লাসে বীমা সংক্রান্ত যে বিষয়গুলো আছে ওইগুলো ক্লিয়ার করার চেষ্টা করব। অর্থাৎ ওইখানে যেহেতু সবকিছু থিওরি বেসড, আমরা প্ল্যান করেছি যে একটা ক্লাসের মাধ্যমে তোমাদের ব্যাংক সংক্রান্ত যত আইডিয়া আছে, বাংলাদেশে কোন ব্যাংকগুলো আছে, বাণিজ্যিক, তারপর হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক, সবগুলো নিয়ে আলোচনা করব। আর সেকেন্ড পার্ট হচ্ছে আমরা বীমা সংক্রান্ত যে বিষয়গুলো আছে এইগুলো নিয়ে আরেকটা ক্লাসে আলোচনা করে দিলেই আমি আশা করছি তোমাদের যে সেকেন্ড পার্টটা আছে ওইটা ক্লিয়ার হয়ে যাবে। তো সেকেন্ড পার্টের হচ্ছে একদম অধ্যায় ধরে ধরে পড়ানোর আমি মনে করছি না দরকার আছে, কারণ থিওরি বেসড তোমরা অলরেডি এগুলো পড়েছো। আমি যদি জাস্ট ব্যাংক এবং বীমা এই দুইটা থেকে প্রশ্ন আসবে, যেহেতু এই দুইটা বিষয় যদি তোমাদেরকে ধরিয়ে দিতে পারি তাহলে ইনশাল্লাহ আশা করছি এখান থেকে যদি কোনো প্রশ্ন আসে বা হচ্ছে যখন তুমি এখান থেকে প্রশ্নগুলো উত্তর করবা, এখন তো এইচএসসি, তো যখন হচ্ছে প্রশ্ন উত্তর করবা তখন ইনশাল্লাহ পারবা। ঠিক আছে, তো থিওরি বেসড দেখি আমরা হচ্ছে ক্লাসগুলো এইভাবে দিচ্ছি। আমরা ম্যাথ কিন্তু তোমাদেরকে প্রতিটা ক্লাস একদম ভেঙে ভেঙে একটা অধ্যায় 2-3 দিন সময় নিয়ে করিয়েছি। তো যেহেতু হচ্ছে এটা সেকেন্ড পার্টের মধ্যে কোনো ম্যাথ নাই, আমরা চেষ্টা করব তোমাদের ব্যাংক এবং বীমা সংক্রান্ত যে বিষয়গুলো ক্লিয়ার করে দেওয়ার জন্য। আচ্ছা, ফিনান্স ক্লাস ভালোভাবে করলে ভূগোল ক্লিয়ার হবে কিনা? ভূগোল প্লাস যুক্তিবিদ্যা প্লাস বাংলাও ক্লিয়ার হয়ে যাবে, সমস্যা নাই। তোমাদের অন্তর স্যার বলতেছে যে ফিনান্স ক্লাস ভালোভাবে করলে আমার ভূগোল কভার হবে কিনা। ফিনান্স একের ভিতর হচ্ছে 3, যেমন ভূগোল, যুক্তিবিদ্যা, বাংলা সবগুলা কভার হয়ে যাবে। তোমরা যারা যারা যুক্ত হয়েছো আমি বলবো তোমাদের পরিচিত জন বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে মেনশন দিয়ে দাও, আমরা অল্প কিছুক্ষণের ভিতরেই তোমাদের ক্লাসটা শুরু করে দেব। নুসরাত জান্নাত আমাদের সাথে যুক্ত আছে, ওয়ালাইকুম সালাম। কি অবস্থা, পড়াশোনা কেমন চলছে তোমাদের? রুহি আমাদের সাথে যুক্ত আছে, সঞ্জিদা সুলতানা শাওন, আলামিন হাসান আমাদের সাথে যুক্ত আছে, আফরা খান আমাদের সাথে যুক্ত হয়ে গিয়েছে। আমরা আমাদের পরিচিতজন যারা আছে তাদেরকে যেন অবশ্যই মেনশন করে দেই। আজকে হচ্ছে আমাদের সেকেন্ড পার্ট, যে কথাটা বললাম তোমাদের একদম টপিক ওয়াইজ পড়ানো থেকে আমি চেষ্টা করব জাস্ট ব্যাংক এবং বীমা এই বিষয়গুলো ক্লিয়ার করে দেওয়ার জন্য। আর এখান থেকে সেকেন্ড পার্টের কোয়েশ্চেনগুলো সহজই হয়, আমাদের একটা সাপোর্ট দেয় ফাইন্যান্সে হচ্ছে সেকেন্ড পার্ট, যেহেতু সবকিছু থিওরি বেসড এখানে খুব ইজিলি আমরা একটা ভালো মার্কস তুলতে পারি, তাই না? সঞ্জিদা সুলতানা শাওন, শাওন আমাদের সাথে যুক্ত আছে। কেন নেব না, তোমরা আমাদের স্টুডেন্ট না, তোমাদের জন্যই তো এই ক্লাসগুলা। আচ্ছা চলো আমরা ক্লাসটা শুরু করে দেই, তাই না? দেখি আমাদের কি আছে। তো ব্যাংক রিলেটেড যে বিষয়গুলো, আমরা হচ্ছে ব্যাংকের উৎপত্তি, কেন্দ্রীয় ব্যাংক, বাণিজ্যিক ব্যাংক, পাশাপাশি বিশ্বে কি কি ধরনের ব্যাংক প্রচলিত আছে এই সংক্রান্ত বিষয় একটু জানার চেষ্টা করব। চলো যাই। ফার্স্ট স্লাইডসে দেখো ব্যাংক শব্দের উৎপত্তি। এখানে স্পেশালি আমি তোমাকে যদি মেনশন করে দেই, স্পেলিংগুলো একটু মনে রাখতে হবে তোমার। স্পেলিং মনে রাখতে হবে, কারণ এখান থেকে এমসিকিউ, আজকের ক্লাসটা মেইনলি তোমার এমসিকিউ প্লাস সৃজনশীল কোথা থেকে হতে পারে এইটা আমি তোমাকে একটু ধরিয়ে দেওয়ার চেষ্টা করব। কিন্তু তুমি এখানে আজকের স্লাইডসগুলো থেকে এমসিকিউ বেশি শিখতে পারবা, এবং তোমার সেকেন্ড পার্টে যখন এমসিকিউ আসবে তখন আশা করছি কনফিউজড হবে না। দেখো এখানে ফার্স্ট টাইম যদি স্পেলিংগুলো দেখি, ব্যাংকো, ব্যাংকা, ব্যাংকাস, COCACUS, এই জার্মান শব্দ থেকে, আবার জার্মান শব্দ হচ্ছে ব্যাংক, BANKE, এইটা হচ্ছে আমাদের পরীক্ষায় বেশি আসে, এটা একটু মনে রাখবো ভালোভাবে। BANKE, এই ব্যাংক শব্দ থেকেই মূলত আমাদের ব্যাংক শব্দটির উৎপত্তি। পাশাপাশি ইটালিয়ান শব্দ হচ্ছে ব্যাংকো, ব্যাংকা, ব্যাংকাস, এই বিবর্তন হয়ে আমাদের ফাইনালি আমরা বর্তমানে যেটা ব্যবহার করি ব্যাংক, এই শব্দটার উৎপত্তি হচ্ছে। এর পরবর্তীতে দেখো এই যে কালের বিবর্তনে যে ব্যাংকের প্রচলনটা হয়েছে, প্রাচীনকাল, মধ্যকাল বা হচ্ছে মধ্যযুগ, আধুনিক যুগ, কিভাবে ব্যাংক ব্যবস্থাটার উৎপত্তি হয়েছে, বিবর্তনের মাধ্যমে বর্তমান সময়ে এসে প্রাতিষ্ঠানিক পর্যায়ে যে ব্যাংক তার কার্যক্রম পরিচালনা করছে, শুরু থেকেই কি এইভাবে ছিল, এটা আমাদের একটু দেখার বিষয় আছে যে শুরু থেকেই ব্যাংক ব্যবস্থা এরকম ছিল কিনা। দেখো ফার্স্ট অফ অল প্রাচীনকালের ব্যাংকিংটা কেমন ছিল, এটা সময়কালটা দেখো খ্রিস্টপূর্ব 5000 অব্দ হতে 400 খ্রিস্টাব্দ পর্যন্ত। খ্রিস্টপূর্ব 5000 থেকে 400 খ্রিস্টাব্দ পর্যন্ত ওই সময় যে ব্যাংকিং গুলো ছিল সেটা হচ্ছে প্রাচীনকালের ব্যাংকিং। আবার ওই সময় পাশাপাশি চীন সভ্যতা, বৈদিক, ব্যাবিলন, রোমান সভ্যতা, এগুলো আমরা ম্যানেজমেন্টে পড়ে আসছি না, এগুলো আমরা ম্যানেজমেন্টে পড়ে আসছি। এই সভ্যতাগুলো তৎকালীন সময়ে ছিল। এর পরবর্তীতে মধ্যযুগ দেখো
400 পর্যন্ত আমরা হচ্ছে প্রাচীন যুগ দেখলাম, 401 থেকে 1400 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কাল হচ্ছে ব্যাংকিং। এই যে আমরা আগে শুনি না, অনেক সময় তোমার দাদার কাছ থেকে গল্প শুনবা যে মহাজন ছিল, স্বর্ণকার ছিল, ওদের কাছে জায়গা জমি বন্ধক দিয়ে টাকা নিয়ে আসা যেত। আর তৎকালীন সময়ে মহাজনরা হচ্ছে তোমার অধিক টাকার মালিক থাকতো। এটা যে একদম 1400 সাল পর্যন্ত এরকম ধরা যায় না, অনেক সময় আমাদের বিবর্তন হলেও দেখা যায় তোমার 1950, 60, 70-এর সময়েও অনেকেই হচ্ছে মহাজনদের নিকট থেকে টাকা নিত। আমার হচ্ছে একটা জমি আছে, জমিটা আমি বন্ধক দিলাম, আপনি হচ্ছে আমাকে কিছু টাকা দেন, আমি ডে বাই ডে আপনাকে সুদ সমেত ফেরত দিয়ে দিব, এরকম কিন্তু পদ্ধতি প্রচলিত ছিল। তো কিন্তু সময়কালটা হচ্ছে 401 থেকে 1400। দেখো, স্বর্ণকার, মহাজন, ব্যবসায়ী গোষ্ঠী ব্যাংক ব্যবসায়ের প্রভূত প্রসার ঘটায়। এই সময় হচ্ছে তারা এই যে একটা বিষয় ধরো বন্ধক রাখার মাধ্যমে বা হচ্ছে কিছু রাখার মাধ্যমে মানুষজনকে টাকা দিত, সেই টাকা আবার পুনরায় তারা হচ্ছে ফেরত নিত। এই যে টাকা দেওয়া ফেরত নেওয়া, এই পদ্ধতি থেকে আস্তে আস্তে ব্যাংক ব্যবস্থা শুরু হয়। 1157 সালে প্রথম সরকারি উদ্যোগে ব্যাংক অফ ভেনিস প্রতিষ্ঠিত হয়, ব্যাংক অফ ভেনিস। এর পরবর্তীতে দেখো আধুনিক যুগের ব্যাংকিং, এটা হচ্ছে ব্যাংক ব্যবস্থার আধুনিক যুগ 1401 থেকে ব্যাংক অফ বার্সেলোনা প্রতিষ্ঠার মাধ্যমে। ব্যাংক অফ বার্সেলোনা, নামগুলো মনে রাখবো। ব্যাংক অফ ভেনিস হচ্ছে তোমার সরকারি উদ্যোগে প্রতিষ্ঠিত প্রথম ব্যাংক, যেটা 1157 সালে প্রতিষ্ঠিত হয়। আর ব্যাংক অফ বার্সেলোনা হচ্ছে আধুনিক যুগের 1401 সালে এই ব্যাংক প্রতিষ্ঠার মাধ্যমেই আধুনিক ব্যাংকিং ব্যবস্থার যাত্রাটা শুরু হয়, ব্যাংক অফ বার্সেলোনা, মনে থাকবে। পরবর্তীতে আসো ব্যাংকের কাজ। আমরা কি জানি ব্যাংকের কাজগুলা কি? ব্যাংক হচ্ছে জনগণের নিকট থেকে কি আমানত গ্রহণ করে এবং ঋণ প্রদান করে। আমরা তো এগুলাই জানি, তাই না? আমানত গ্রহণ করছে এবং ঋণ প্রদান করছে। এই দুইটার মাঝখানে ব্যাংক যে টাকাটা অর্জন করছে, এটাই হচ্ছে তার আয়। আমানত গ্রহণ করছে কি, ধরো আমানত গ্রহণ করে ব্যাংক হচ্ছে তোমার 5% সুদে, যে আপনি যদি আমার কাছে টাকাটা জমা রাখুন, মাস শেষে আপনাকে এই টাকার উপর 5% আমি সুদ দিব। ধরি ব্যাংক বললো যে টাকাটা আমার কাছে জমা রাখুন, আপনাকে 5% সুদ দিব, কিন্তু সেই টাকাটা ব্যাংক জমা রেখে ঋণ প্রদান করছে 7% সুদে। 7% সুদে তোমার ঋণ প্রদান করছে ধরো, তাহলে এইখানে মাঝখানে 2% এক্সট্রা আয় করছে ব্যাংক। এই 2% হচ্ছে ব্যাংকের আয়, এই 2% হচ্ছে ব্যাংকের আয়। ব্যাংক মূলত হচ্ছে এইভাবে আয় করে থাকে আর কি, আমানত নিয়ে এবং ঋণ প্রদান করার মাঝখানে যে অর্থটা হয় এইভাবে আয় করে। সেকেন্ড হচ্ছে তোমার প্রতিনিধিত্বশীল হয়েও আয় করবে, লকার ভাড়া থেকে আয় করবে, তোমার সম্পত্তি রক্ষণাবেক্ষণ দেখে আয় করবে অনেকভাবে। তবে মূল আয়টা হয়ে থাকে তোমার আমানত গ্রহণ এবং ঋণ প্রদানের মাঝখানে যে আয়টা থাকে, এটাই হচ্ছে ব্যাংকের আমাদের মূল আয় বা হচ্ছে তার বেসিক ইনকাম, যেটা আমরা ধরতে পারি। এর পরবর্তীতে দেখো ব্যাংকের প্রাথমিক এবং দ্বিতীয় পর্যায়ে দুইটা শ্রেণীতে ভাগ করেছে ব্যাংকের যে কার্যাবলীগুলো আছে। ফার্স্টে প্রাথমিক কাজ কি? এই যে আমানত গ্রহণ করলো জনগণের নিকট থেকে, তার পরবর্তীতে ঋণ প্রদান করছে, বিনিময়ের একটা মাধ্যম সৃষ্টি করছে, নোট ও মুদ্রা প্রচলন করছে। নোট ও মুদ্রা প্রচলন করে কে? কেন্দ্রীয় ব্যাংক। এর পরবর্তীতে দেখো মুনাফা অর্জন করছে। মুনাফা অর্জনটা সাধারণত এই যে আমানত গ্রহণ এবং ঋণ প্রদানের মাঝে যে ঘটনাটা, এটা হচ্ছে তার মুনাফা অর্জনের একটা পর্যায়। দ্বিতীয় পর্যায়ের কাজগুলো কি কি করে? দেখো ঋণ সৃষ্টি এবং নিয়ন্ত্রণ করে, প্রতিনিধিত্বমূলক কাজ করে, বললাম তোমার প্রতিনিধিত্ব হয়ে কাজ করে। এখানে একটা সুন্দর উদাহরণ হইতে পারে, আমরা ম্যানেজমেন্টে অংশীদারি ব্যবসায়ীর বিলুপ সাধন পড়ে আসছি না? ওই বিলুপ সাধন কিন্তু দেখা একটা অপশন আছে, আদালতের তত্ত্বাবধানে বিলুপ সাধন। ওইখানে কিন্তু আদালত হচ্ছে একজন তত্ত্বাবধায়ক নিয়োগ দেন, যেখানে হচ্ছে ওই কোম্পানিটা বিলুপ করার জন্য কাজ করে থাকে। অনেক সময় ব্যাংকেও বিলুপ সাধন করার হিসাব নিকাশের যখন কাজ করে না, তখন প্রতিনিধিত্ব হয়ে কাজ করে যে হ্যাঁ আপনার হিসাব নিকাশগুলো আমি দেখিয়ে দিচ্ছি, এইভাবে ছিল, এখন ব্যবসাটা পরিচালনা সম্ভব না, এই ধরনের কাজ করে থাকে। অর্থ স্থানান্তর কাজ করে থাকে, বিনিময় হার নির্ধারণ ইত্যাদি কাজ তার সেকেন্ড পর্যায়ে হয়ে থাকে। আমরা কেউ কখনো ব্যাংকে গিয়েছি? ব্যাংকে গিয়েছি কখনো? বাবা, ভাই বা নিজে কখনো ব্যাংকে গিয়েছি কেউ? আমরা এখানে যারা যারা ক্লাস করছি, কেউ কখনো নিজের বাবার সাথে বা বড় ভাইয়ের সাথে কখনো কোনো ব্যাংকে গিয়েছি? যে কোনো ব্যাংক, বা হচ্ছে এক্সপিরিয়েন্স আছে কিনা যে আমি কখনো ব্যাংকে গিয়েছি, টাকা জমা দিয়েছি, টাকা উত্তোলন করেছি, এই ধরনের এক্সপিরিয়েন্স আছে? নুসরাত জান্নাত বলেছে গিয়েছি, সাদিয়া আক্তার সেতু গিয়েছে, সঞ্জিদা সুলতানা শাওন, আফরা খান, সবাই গিয়েছি। ভেরি গুড। আলামিন হোসেন, অর্পার স্টুডেন্ট অ্যাকাউন্টও আছে। আমাদের কারো অ্যাকাউন্ট আছে ব্যাংকে?
লেনদেন করি কখনো, ট্রানজ্যাকশন হচ্ছে এগুলো করব, এগুলো হচ্ছে আমাদের ধরো অনেকে ব্যাংকিং কার্যক্রম নিয়ে একটা ভয় থাকে। তুমি যদি নিজের অ্যাকাউন্ট খুলতে পারো, এখানে ট্রানজ্যাকশন করতে পারো, তোমার ইজি লাগবে এগুলা, বা হচ্ছে পরবর্তীতে অ্যাকাউন্ট তো একটা লাগে স্টুডেন্টের জন্য। আপুর সাথে গিয়েছি, ভেরি গুড। হ্যাঁ, ব্যাংকে হচ্ছে যাবা, দেখবা বিষয়গুলো কিভাবে হচ্ছে বা ঘটছে, তারা কি কাজ করছে, এগুলো একটু দেখবা। পরবর্তীতে আসো, এই বিভিন্ন যুগে প্রতিষ্ঠিত কয়েকটা ব্যাংক, এই ব্যাংকিংগুলা কি কি আছে দেখো। ফার্স্ট অফ অল, শানসি ব্যাংক। এই চারটা একটু গুরুত্বপূর্ণ। সাধারণত আমাদের আন্তর্জাতিক পর্যায়ের যে ব্যাংকগুলো আছে, বা কোন ব্যাংক প্রতিষ্ঠার মাধ্যমে কোন যুগের সূচনা হয়, কোন যুগের অবসান ঘটে, এই বিষয়গুলো এখান থেকে আসে অনেক সময়। এই চারটা একটু গুরুত্বপূর্ণ, এটা মনে রাখতে একটু কষ্ট হইতে পারে, ইনফরমেশন বেশি, অনেকগুলো ব্যাংক, বুঝি তো, কারণ এই স্টেজগুলো আমরাও পার করে আসছি। চেষ্টা করবা 2 দিনে শেখার জন্য, বা হচ্ছে একটু খাতায় লিখে শেখার জন্য, যেন তোমাদের কাছে ইজি মনে হয়। দেখো, ফার্স্ট অফ অল, শানসি ব্যাংক প্রতিষ্ঠিত স্থান হচ্ছে চীন, খ্রিস্টপূর্ব 6 শব্দ, বিশ্বের প্রথম ব্যাংক। তোমার প্রশ্নগুলা সাধারণত এমসিকিউ প্রশ্ন আসে এখান থেকে। এমসিকিউ গুলো প্রশ্নগুলো হয় সাধারণত বিশ্বের প্রথম ব্যাংক কোনটি, বিশ্বের প্রথম সরকারি ব্যাংক কোনটি, এখান থেকে প্রশ্নগুলো হয়। সন প্রতিষ্ঠিত সাল একটু কম আসে, তোমার হচ্ছে মন্তব্যর ঘর থেকে ডিরেক্ট ব্যাংকের নাম জানতে চাই। ঠিক আছে, তো বিশ্বের প্রথম ব্যাংক হচ্ছে শানসি ব্যাংক, প্রথম সরকারি ব্যাংক হচ্ছে ব্যাংক অফ ভেনিস। ব্যাংক অফ বার্সেলোনা প্রথম সাংগঠনিক ব্যাংক, এবং আমরা পড়ে আসছি ব্যাংক অফ বার্সেলোনা প্রতিষ্ঠার মাধ্যমেই কিন্তু আধুনিক যুগের সূচনা হয়েছে। ব্যাংক অফ সান জর্জিও বণিকদের যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত প্রথম ব্যাংক। রিক্স ব্যাংক অফ সুইডেন, এটা ইম্পর্টেন্ট, প্রথম নোট ইস্যুকারী, প্রথম সনদপ্রাপ্ত, প্রথম কেন্দ্রীয় ব্যাংক। তোমার কেন্দ্রীয় ব্যাংক নিয়ে কিন্তু প্রশ্ন আসে, এখন প্রশ্ন আসতে পারে প্রথম কেন্দ্রীয় ব্যাংক কোনটি, তখন কিন্তু উত্তর হবে রিক্স ব্যাংক অফ সুইডেন, এটা সুইডেনে প্রতিষ্ঠিত হয়। ব্যাংক অফ ইংল্যান্ড, এটা হচ্ছে বিশ্বের দ্বিতীয় সনদপ্রাপ্ত এবং প্রথম সাংগঠনিক কেন্দ্রীয় ব্যাংক। দেখো, একটা ওয়ার্ড দিয়ে তোমার চেঞ্জ করে দিচ্ছে, প্রথম কেন্দ্রীয় ব্যাংক একটা বিষয় বা একটা অপশনে আছে, আর একটা অপশন হচ্ছে প্রথম সাংগঠনিক কেন্দ্রীয় ব্যাংক। জাস্ট একটা ওয়ার্ড দিয়ে তোমার হচ্ছে উত্তর চেঞ্জ হয়ে গেছে, সাংগঠনিক কেন্দ্রীয় ব্যাংক। তো যখন আমরা প্রশ্নগুলো উত্তর করব, খুব দেখে শুনে বুঝে কি বলেছে সেইভাবে যেন উত্তর করি। তামিমা বিনতে আতিক আমাদের সাথে যুক্ত হয়েছে, ভেরি গুড। হিন্দুস্তান ব্যাংক হচ্ছে ভারত উপমহাদেশে প্রতিষ্ঠিত প্রথম বাণিজ্যিক ব্যাংক, আর বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক আমরা জানি বাংলাদেশ ব্যাংক, ঠিক না? মাহমুদুল লিমন যুক্ত হয়েছে। পরবর্তী আসো, নিচের কোনটি সবচেয়ে প্রাচীন কেন্দ্রীয় ব্যাংক? ব্যাংক অফ ইংল্যান্ড, রিক্স ব্যাংক অফ সুইডেন, শর্ট করেছে ব্যাংক অফ ভেনিস, ব্যাংক অফ ইজিপ্ট। কি হবে সবচেয়ে প্রাচীন কেন্দ্রীয় ব্যাংক কোনটি? ষাট, 70, 80 দিয়ে মেনে নাই, এত চলে গেছে। আচ্ছা, ওই ম্যাথটা আমি তো এত যাওয়ার তো কথা না। আচ্ছা, আমি আবার দেখায় দেবো, সমস্যা নাই। এই ম্যাথগুলো যেগুলো আছে একটা সলভ ক্লাস দিব তোমাদেরকে, আবার হচ্ছে ম্যাথগুলো দেখায় দেবো। আয়ার না, এটা হচ্ছে মনে থাকবে আমার, আমি লিখে রাখলাম। এটা হচ্ছে তোমাদের নেক্সট বা হচ্ছে এর পরবর্তী যে ফাইন্যান্স ক্লাস থাকবে, তখন আমরা একটা সলভ ক্লাস দিয়ে দেবো, ঠিক আছে? সবগুলো দেখায় দেবো। এত যাওয়ার তো কথা না। বেসিক্যালি এগুলো হচ্ছে 10-15 ডিফারেন্ট করলে মিলে যায়, তা হচ্ছে আমি দেখায় দেবো, সমস্যা নেই। হাইফা আফরিন সবগুলো ম্যাথ দেখায় দেবো। সবাই বলছি বি হবে, ব্যাংক অফ ভেনিস। সঠিক উত্তর হচ্ছে রিক্স ব্যাংক অফ সুইডেন। আমরা এখানে কি পড়েছিলাম দেখো তো, রিক্স ব্যাংক অফ সুইডেন হচ্ছে প্রথম কেন্দ্রীয় ব্যাংক। প্রথম কেন্দ্রীয় ব্যাংক হিসাব করলে তো আমাদের প্রাচীন কেন্দ্রীয় ব্যাংক তো প্রথমে যেটা প্রতিষ্ঠিত হয় ওইটাই, তাহলে রিক্স ব্যাংক অফ সুইডেন। হ্যাঁ, টেনশনে কিছু না, একবার তো বলেছি তোমাদের, প্রতি ক্লাসেই বলি অবশ্যই সলভ ক্লাস দেবো তোমাদের।
পরবর্তীতে আসো, বাংলাদেশে ব্যাংকের সংখ্যা কতগুলা। এইগুলো যে শুধু তোমার পরীক্ষার জন্য জানতে হবে এরকম না, এগুলো হচ্ছে তোমার জেনারেল নলেজ, এগুলো তোমার হচ্ছে জ্ঞান থাকা দরকার যে বাংলাদেশে কতগুলা ব্যাংক আছে, বাণিজ্যিক ব্যাংক কোনগুলা, তালিকাভুক্ত ব্যাংক কোনগুলা, অতালিকাভুক্ত ব্যাংক কোনগুলা, কেন্দ্রীয় ব্যাংকের কাজ কি, এই বিষয়গুলো আমাদের জানা থাকা প্রয়োজন। দেখো, অনেকের ড্রিম আছে না, যেমন হচ্ছে বিজনেস স্টাডিজ স্টুডেন্টদের ড্রিম তো থাকে কি ব্যাংকে চাকরি করা। কারো ইচ্ছা হয় ব্যাংকে চাকরি করার জন্য? যেহেতু কমার্স পড়ছো, বিজনেস স্টাডিজ স্টুডেন্ট, ব্যাংকের হিসাব নিকাশ নিয়েই আলোচনা করি আমরা। তো কারো কি ইচ্ছা হয় যে কখনো ব্যাংকে কাজ করি? দেখো, বাংলাদেশে বর্তমানে বাংলাদেশের ব্যাংকের যে হচ্ছে হিসাব নিকাশটা, এটা তালিকাভুক্ত এবং অতালিকাভুক্ত দুইটা ভাগে ভাগ করে। তো এই যে 61টি বলছে বাংলাদেশের ব্যাংক, এটা হচ্ছে তালিকাভুক্ত ব্যাংক, বাংলাদেশের তালিকাভুক্ত, অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংকের তালিকাভুক্ত ব্যাংক হচ্ছে 61টি। আবার অতালিকাভুক্ত ব্যাংক আছে তোমার মনে হয় 5টি, অতালিকাভুক্ত আছে 5টির মতো ব্যাংক আছে। তোমার সাধারণত বাংলাদেশে ব্যাংক কতগুলো আছে, এগুলো তালিকাভুক্ত ব্যাংক বলতেই হচ্ছে আমরা বুঝি 61টি। সরকারি বা রাষ্ট্রীয়ত্ব যেটাই বলো, বাণিজ্যিক ব্যাংক আছে 6টি। কি? সোনালী ব্যাংক, অগ্রণী, রূপালী, জনতা, বেসিক, বিডিবিএল, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক আমরা যেটাকে বলি। এটা শাখা খুব কম দেখা যায় আমাদের ক্যাম্পাসের আশেপাশে। যদি চিন্তা করো ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশেপাশে কারওয়ান বাজারে একটা ব্রাঞ্চ আছে, বিডিবিএল, ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড। ঠিক আছে, এগুলো জাস্ট একটু মনে রাখবো। এখানে বিশেষায়িত ব্যাংক হচ্ছে 3টা। একটা হচ্ছে বিকিবি, বাংলাদেশ কৃষি ব্যাংক, আর কে ইউবি, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, পিকিবি হচ্ছে প্রবাসী কল্যাণ ব্যাংক। এগুলো হচ্ছে বিশেষায়িত ব্যাংক। তাহলে বাণিজ্যিক ব্যাংকে দেখলাম কয়টা? 6টা। বিশেষায়িত আসছে 3টা। এর পরবর্তীতে আসো, বেসরকারি বাণিজ্যিক ব্যাংক 43টা। এতগুলো মনে রাখা সম্ভব? যে এখানে অনেক, তো 43টা ব্যাংক মনে রাখা তো অনেক। তো এইগুলো বাদ দিয়ে আমরা দেখো পরবর্তীতে যেটা আছে, বিদেশি বাণিজ্যিক ব্যাংক 9টি। তাহলে প্রথমে 6টি বাণিজ্যিক ব্যাংক, 3টি বিশেষায়িত ব্যাংক, 9টি বিদেশি বাণিজ্যিক ব্যাংক। জাস্ট এই 15টা মনে রাখি। এই 15টার বাহিরে যদি আসে সেগুলো হচ্ছে আমাদের বেসরকারি, না কি বললো এখানে, সেগুলো হচ্ছে আমাদের বেসরকারি বাণিজ্যিক ব্যাংক। জাস্ট শর্টকাট ওয়েতে হচ্ছে আমরা একটা টেকনিক শিখিয়ে দিলাম আর কি। ধরো 43টা ব্যাংক, জাস্ট একবার দুইবার নামগুলো একটু দেখলা, এগুলো মনে রাখার থেকে তুমি 6টা, 3টা, 9টা, কয়টা হইলো? 15, 16, 17, 18, 18টা ব্যাংকের নাম যদি একটু জাস্ট স্টেপ বাই স্টেপ মনে রাখতে পারো, এর বাইরে যেগুলো আসছে সেগুলো বেসরকারি বাণিজ্যিক ব্যাংকের মাঝে ঢুকায় দিবা। সহজ। ব্যাংকে জব করা হালাল কি হারাম, এই কনক্লুশনে বা হচ্ছে এই তর্কে আমি যাব না আজকে, কারণ এখানে অনেক কথা থাকবে। এইটা হচ্ছে আমি জাস্ট তোমাদের উইশটা জানতে চাইলাম যে তোমাদের ইচ্ছা হয় কিনা। হালাল হারাম এটা হচ্ছে পরবর্তী চিন্তা। এইটা যদি আমি হচ্ছে তর্ক করতে যাই, এখন অনেক কথা এখানে চলে আসবে, ক্লাস আর করানো হবে না। তো এটা হচ্ছে আমরা এই তর্কে আজকে না যাই। সীমারতন কি বলছো? ব্যাংকে ডাকাতি করার ইচ্ছা আছে? গ্যাং বানাও, তুমি হচ্ছে গ্যাং বানায় করো এটা, যদি করতে পারো। কত মানুষ হচ্ছে তো ধরা খায়, তারপর কি করবা? দেখো, নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংক নয়? পল্লী সঞ্চয় ব্যাংক, সীমান্ত ব্যাংক, উড়ি ব্যাংক, বেসিক ব্যাংক। বাণিজ্যিক ব্যাংক নয় কোনটি? তোমরা সীমারতনের যে হচ্ছে গ্যাং তৈরি করছে এখানে যোগ দিতে পারো। ব্যাংক ডাকাতি করার প্ল্যান করতেছে, অনেক টাকার মালিক হয়ে যাবা, কিন্তু ধরা খেলে কিন্তু আবার ঝামেলা। ব্যাংকের মালিককে বিয়ে করবা আফরা খান? হ্যাঁ, এটা হচ্ছে দেখে শুনে প্রাইভেট ব্যাংকের হচ্ছে মালিক যারা আছে ওনাদের ছেলেদেরকে বিয়ে করলে তো টাকা পয়সা অনেক থাকবে। আচ্ছা, খাইফ আফরিন বলছে বি হবে। জারিন তাসনিম, আচ্ছা
আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্টই আমরা এখন পাচ্ছি এই সময় এসে বাবার আইডি দিয়ে ঢুকতেছে, হচ্ছে নিজের আইডি হয়তো বা নাই বা রেস্ট্রিক্টেড হয়ে গেছে, মায়ের আইডি দিয়ে ঢুকতেছে, ভাই বোন এক একজন আইডি দিয়ে ঢুকতেছে। তোমার নাম হচ্ছে জারিন তাসনিম, আচ্ছা মনে থাকবে। তো এখানে সবাই বলছি কি বি হবে। হয়তোবা হচ্ছে যেহেতু আমরা পড়তে পারি নাই বাণিজ্যিক ব্যাংক কোনটি নয়, এটা হচ্ছে সঠিক উত্তর ক, পল্লী সঞ্চয় ব্যাংক। পল্লী সঞ্চয় ব্যাংক। পরবর্তীতে আসো ব্যাংকের, এটা হচ্ছে ব্যাংক হবে। ব্যাংকের শ্রেণী বিভাগ, কি কি ব্যাংক আছে, তাদের কার্যক্রম কিভাবে পরিচালিত হয়ে আছে। হ্যাঁ অর্পাকেও তো দেখি, অর্পা হচ্ছে যে কোনো একটা কমেন্ট করার পর শেষে হচ্ছে নামটা লিখে দেয় এইভাবে অর্পা, এটা ভালো লাগে, সে তার নামটা হচ্ছে লিখে দিয়েছে যেন আমি ওইটা পড়ি, আইডির নামটা না পড়ি। দেখো ফার্স্টে হচ্ছে মালিকানা ভিত্তিক, সংগঠন ভিত্তিক, কাঠামো ভিত্তিক এবং কার্যভিত্তিক। প্রতিটা ব্যাংক নিয়ে আমরা হচ্ছে ডিটেলস আলোচনা করবো, জাস্ট ক্যাটাগরিগুলো দেখে নেই। মালিকানা ভিত্তিকে কি আছে, সরকারি, বেসরকারি, স্বায়ত্তশাসিত, সরকারি ও বেসরকারি যৌথ মালিকানার ব্যাংক, এগুলো মালিকানার ভিত্তিতে আছে। এক মালিকানা অংশীদারি, যৌথ মূলধনী, সমবায়, রাষ্ট্রীয়, যে বিষয়গুলো আমরা হচ্ছে ব্যবসায় সংক্রান্ত পড়ে আসছিলাম সবগুলাই কিন্তু আবার ব্যাংকিং ব্যবস্থায় আছে। কাঠামো ভিত্তিক, একক ব্যাংক, শাখা, চেইন, গ্রুপ, মিশ্র, এখান থেকে সৃজনশীল আসার চান্সটা বেশি, এই পার্ট থেকে সৃজনশীল আসার চান্সটা বেশি। তোমাদের হচ্ছে ফাইন্যান্স সেকেন্ড পার্টে যেখানে একক ব্যাংকিং, শাখা ব্যাংকিং, গ্রুপ ব্যাংকিং, তারপর চেইন ব্যাংকিং, মিশ্র ব্যাংকিং, এই বিষয়গুলো আছে না, ওই পার্টটা থেকে মাস্ট একটা অথবা দুইটা সৃজনশীল আসবে, একদম লিখে রাখো। এই কাঠামো ভিত্তিক ব্যাংক থেকে অবশ্যই একটা সৃজনশীল আসবে। কার্যভিত্তিক আছে কেন্দ্রীয় বাণিজ্যিক, বিশেষায়িত, অন্যান্য। এবং আরেকটা সহজ অপশন হচ্ছে, তোমরা এগুলো হচ্ছে কমন বিষয়, আমি না বললে বুঝতে পারবা, যেমন বাণিজ্যিক ব্যাংক থেকে প্রশ্ন অবশ্যই আসে, বাণিজ্যিক ব্যাংক থেকে সৃজনশীলের কথা বলছি, সৃজনশীলের কথা বলছি। বাণিজ্যিক ব্যাংক থেকে তোমরা অবশ্যই প্রশ্ন পাবা, কেন্দ্রীয় ব্যাংক থেকে অবশ্যই প্রশ্ন পাবা, মাত্র কি দেখলাম, কাঠামো ভিত্তিক ব্যাংক থেকে অবশ্যই প্রশ্ন পাবা। এখান থেকে মানে এগুলো থেকে বাদ যায় না, তুমি হচ্ছে বিগত সালের প্রশ্নগুলো যদি একটু সলভ করতে যাও তখন দেখবে এই প্রত্যেকটা টপিক থেকে তোমার কিন্তু সৃজনশীল এসএসসি তে আসছে। এর জন্য বলছি এই কিছু টপিক তোমার একদম সিলেক্টেড আছে যেগুলো তুমি একটু ভালোভাবে পড়তে পারলেই ধরো ফাইন্যান্সে থিওরি বেসড যেটা সেকেন্ড পার্ট আছে খুব ভালো করা যায় এখানে। পরবর্তীতে আসে যে সরকারি, সরকারি ব্যাংক কোনটা, সংগঠন, নিয়ন্ত্রক, পরিচালক সবকিছু সরকারি করে থাকবে, সোনালী ব্যাংক যেমন হচ্ছে। আর একটা বিষয় জানো, বাংলাদেশ ব্যাংকের শাখা তো এখন 8টি, তাই না? বাংলাদেশ ব্যাংকের ব্রাঞ্চ কয়টা? 8টি না? বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের ব্রাঞ্চ 8টি ব্রাঞ্চ। আর যে জায়গায় বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক থাকে না সেখানে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের প্রতিনিধিত্ব স্বরূপ সোনালী ব্যাংক কিন্তু কাজ করে থাকে, এটা কিন্তু জানা থাকা লাগবে। ঠিক আছে, এর পরবর্তীতে আসো বেসরকারি ব্যাংক, স্বায়ত্তশাসিত ব্যাংক, সরকারি বেসরকারি যৌথ মালিকানার ব্যাংক। বেসরকারি হচ্ছে ব্যক্তি মালিকানা যেগুলো গঠিত হয়ে থাকে, পূবালী ব্যাংক, উত্তরা ব্যাংক এগুলো। তারপর হচ্ছে ঢাকা ব্যাংক হইতে পারে বেসরকারি পর্যায়ের ব্যাংক। স্বায়ত্তশাসিত ব্যাংক সরকারি বিশেষ আইনে গঠিত ও স্বনিয়ন্ত্রিত, কৃষি শিল্প। এরপর হচ্ছে সরকারি বেসরকারি মালিকানা 51% বা তার অধিক শেয়ার সরকারের এবং 49% বা তার কম শেয়ার বেসরকারি মালিকানায় থাকে, এগুলো যেমন হচ্ছে রূপালী ব্যাংক, তোমার সরকারি বেসরকারি যৌথ মালিকানার ব্যাংক। এরপরে ব্যাংকের সংগঠন ভিত্তিক শ্রেণী বিভাগ, যেমন এক মালিকানা থাকতে পারে, যে ব্যাংকের মালিক একজন, এটা আমরা সরকারি ব্যাংক বলতে পারি, সরকারি হচ্ছে সম্পূর্ণটাই সে এককভাবে ব্যবস্থাপনা করে থাকে। অংশীদারি ব্যাংক 1932 সালের অংশীদারি আইন দ্বারা যে হচ্ছে ব্যাংকিং ব্যবস্থা প্রচলিত আছে, যেখানে সদস্য সংখ্যা 2 থেকে 10 জনের মধ্যে থাকতে হয়। অংশীদারি ব্যবসায়ের সদস্য সংখ্যা আমরা কি দেখে যাচ্ছি 2 থেকে 20, কিন্তু যখন এটা ব্যাংকিং অংশীদারি ব্যবসা হয়ে যাবে 2 থেকে 10, তাই না? এগুলো তো পড়ে আসছি। যৌথ কোম্পানি 1994 সালের কোম্পানি আইন, 91 সালের ব্যাংকিং আইন দ্বারা গঠিত বাংলাদেশের সকল বাণিজ্যিক ব্যাংক হচ্ছে যৌথ কোম্পানি আইন দ্বারা পরিচালিত হয়ে আছে। সমবায়, এরপর রাষ্ট্রীয়, এই বিষয়গুলো দেখবো যে সমবায় আইন দ্বারা যেই ব্যাংকটা প্রতিষ্ঠিত হয়। এরপর রাষ্ট্রীয় তো হচ্ছে মালিক রাষ্ট্র থাকে, নিয়ন্ত্রণ থেকে ধরে পরিচালনা সবকিছু রাষ্ট্রের অধীনে থাকে। সোনালী ব্যাংক। এর পরবর্তীতে আসো একক ব্যাংক, এইটা হচ্ছে যে কাঠামো ভিত্তিক যেটা বললাম, এটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কাঠামো ব্যাংকিং ভিত্তিক ব্যাংকটা যেটা আমরা একটু ডিটেলসে, আমাদের স্লাইডসে তো জাস্ট কনসেপ্ট দেওয়া হচ্ছে, তুমি একটু ডিটেলসে পড়ার চেষ্টা করবে। এটা আমি চাই আমার স্টুডেন্টরা হচ্ছে ভালোভাবে পড়ো, একটু ডিটেলসে পড়ার চেষ্টা করব। একক ব্যাংকিং, যে ব্যাংক একটি মাত্র অফিসের সাহায্যে কাজ করে, আমেরিকায় এই ধরনের ব্যাংকের প্রচলন হয়, সেখানেই বাংলাদেশে এই ধরনের ব্যাংক নেই। বাংলাদেশে সব ধরনের ব্যাংকের কিন্তু দেখবা প্রায় 64টি জেলায় হচ্ছে তাদের ব্রাঞ্চ আছে, 64টি জেলায় তাদের শাখা আছে।
বা হচ্ছে একটা মাত্র অফিসের মাধ্যমে বাংলাদেশে খুব কম সংখ্যক বা নাই বললে চলে যে তাদের কার্যক্রম পরিচালনা করে, সবাই হচ্ছে ব্রাঞ্চ খোলার জন্য উতলা হয়ে যায়। শাখা ব্যাংক হচ্ছে যে ব্যাংক অনেকগুলো শাখার সাহায্যে কাজ করে থাকে। চেইন ব্যাংকিং, একই শ্রেণীভুক্ত কয়েকটি ব্যাংক বৃহদায়তন ব্যাংকিং সুবিধা গ্রহণের জন্য চুক্তিবদ্ধ হয়ে তাদের নিজ সত্তা বজায় রেখে যে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে সেটা হচ্ছে চেইন ব্যাংকিং। এটা একদম অনেক গুরুত্বপূর্ণ, চেইন ব্যাংকিং যেটা আছে। বৃহদায়তন ব্যাংকিং সুবিধার জন্য তারা চুক্তিবদ্ধ হয়, অনেকগুলো ব্যাংক একত্রিত হয়ে তারা হচ্ছে একটা বড় ব্যাংকের মতো সুবিধা নেওয়ার জন্য তাদের কার্যক্রমগুলো পরিচালনা করে। তারা যেহেতু একত্রিত হয়ে কার্যক্রম পরিচালনা করছে এবং নিজ নিজ সত্তা বজায় রাখছে, সেটাকে আমরা চেইন ব্যাংকিং বলি। গ্রুপ ব্যাংকিং, দেখো সমজাতীয় কয়েকটি ব্যাংক আরেকটা শক্তিশালী ব্যাংকের অধীনে যাবেন। যে শক্তিশালী বলতে বোঝানো হচ্ছে যার টাকা পয়সা একটু বেশি, রিজার্ভ বেশি রাখছে। অনেকগুলা যাদের রিজার্ভ কম ব্যাংকগুলো একত্রিত হয়ে যে ব্যাংকের রিজার্ভ বেশি তার অধীনে গিয়ে যদি তারা কাজ করে সেটা হচ্ছে গ্রুপ ব্যাংকিং হিসেবে কাজ করবে। মিশ্র ব্যাংকিং কি? এটা একটি বিশেষ ব্যাংক যার মাধ্যমে ব্যাংক পুঁজি বিনিয়োগকারী বাণিজ্যিক ব্যাংকের কাজ করে থাকে, শিল্প ও কৃষি ব্যাংক এগুলো। ঠিক আছে, বুঝতে পেরেছি। এটা আমাদের চেইন ব্যাংকিং দেখো এখানে পরিচালিত হচ্ছে তোমার নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য বা হচ্ছে বৃহৎ ব্যাংকিং সুবিধা গ্রহণের জন্য, প্রতিযোগিতা মোকাবেলা করার জন্য একত্রিত হয়ে ব্যাংকগুলো যখন জোটবদ্ধ বা হচ্ছে ব্যাংকিং সুবিধা, বৃহদায়তন ব্যাংকিং যে সুবিধাগুলো পায়, আলাদা হচ্ছে বাজেট তাদের জন্য পাস করা হয়, এই ধরনের সুযোগ সুবিধার জন্যই চেইন ব্যাংকিংগুলো পরিচালিত হয় একত্রিতভাবে। বিনিয়োগ ব্যাংক, এখানে কি বলা হচ্ছে? অনেক বড় ব্যাংক আছে এবং জটিল আর্থিক লেনদেন আছে, এইগুলা যেমন হচ্ছে শেয়ার বিক্রয়ের অবলেখক হিসেবে কাজ, কোম্পানি একীভূতকরণ, তারপর হচ্ছে কোম্পানি পুনর্গঠন, এই বিষয়গুলো যারা করে তাদেরকে আমরা বিনিয়োগ ব্যাংক বা মার্চেন্ট ব্যাংক বলে থাকি। যেহেতু মানে জটিল আর্থিক লেনদেন বা হচ্ছে বৃহৎ আর্থিক লেনদেন যেটাকে আমরা বলি, এই কাজটা যারা করে থাকে তাদেরকে আমরা কি বলি? বিনিয়োগ ব্যাংক বা মার্চেন্ট ব্যাংক। এইগুলা যেহেতু জটিল কাজ করে থাকে এবং স্পেশালি তোমার কোম্পানির পিছনে শ্রম দিয়ে থাকে, তো এরা মূলধনের থেকে সাধারণত শেয়ার ক্রয় বিক্রয়ের সাথে বেশি রিলেটেড থাকে, শেয়ার ক্রয় বিক্রয়ের সাথে। ঠিক আছে, এগুলো জাস্ট একবার পড়বো। এরপর কার্যভিত্তিক আছে কেন্দ্রীয় ব্যাংক, যে ব্যাংক বাণিজ্যিক ব্যাংকের অভিভাবক হিসেবে কাজ করে। যেটা আমরা জানি বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকে হচ্ছে বাংলাদেশের যতগুলো বাণিজ্যিক ব্যাংক আছে সবগুলোর অভিভাবক, বা একটা দেশে প্রচলিত যতগুলো তালিকাভুক্ত ব্যাংক আছে, নট তোমার হচ্ছে কমার্শিয়াল ব্যাংক, সব ব্যাংকেরই অভিভাবক হিসেবে কাজ করে কিন্তু কেন্দ্রীয় ব্যাংক। দেশে যদি নোট ইস্যু করতে চাও বা কোনো একটা সিদ্ধান্ত ব্যাংকিং সেক্টরে পরিবর্তনকারী কোনো একটা সিদ্ধান্ত নিতে চাও, তখন কিন্তু কেন্দ্রীয় ব্যাংকে সম্মতি রাখবে বা এই মিটিংটাই হবে কেন্দ্রীয় ব্যাংকে। কেন্দ্রীয় ব্যাংকের সম্মতি ব্যতীত তুমি হচ্ছে কোনো নতুন স্টেটমেন্ট নিয়ে আসতে পারবে না ব্যাংকিং সেক্টরে। তোমার যে কোনো কাজ করতে যাও কেন্দ্রীয় ব্যাংক যেভাবে নির্ধারিত করে দিবে সেম ওয়েতে কাজ করতে হবে। এর পরবর্তীতে দেখো বাংলাদেশ ব্যাংকের মোট 10টি শাখা আছে। আচ্ছা, শাখা হচ্ছে 10টি। বাণিজ্যিক ব্যাংক, বাংলাদেশের ব্যাংকের লাস্ট শাখা মনে হয় ময়মনসিংহ, এটা অনেক আগে দেখেছিলাম। লাস্ট শাখা মেবি ময়মনসিংহ বা হচ্ছে চেঞ্জ হতে পারে, আমি বলেছি অনেক আগে দেখেছিলাম। এটা একটু আপডেট নিউজটা একটু দেখে নেবে যে লাস্ট শাখাটা কোথায়। সোনালী ব্যাংক, ওয়ান ব্যাংক, বিশেষায়িত ব্যাংক হচ্ছে শিল্প ব্যাংক, কৃষি ব্যাংক, অন্যান্য ব্যাংক আছে সমবায় দেশীয় গোষ্ঠী উন্নয়ন ব্যাংক অন্তর্ভুক্ত। চেইন ব্যাংকিং বুঝি নাই? একদম ভালোভাবে বোঝো। যেই সকল ব্যাংক একই শ্রেণীভুক্ত কাজ করে, ধরো এক ধরনের বাণিজ্যিক ব্যাংক আছে তাদের কাজ এক, আবার মার্চেন্ট ব্যাংক আছে তারা বিনিয়োগ সংক্রান্ত কাজ করে, কিন্তু যারা একই শ্রেণীভুক্ত আছে একই ধরনের কাজ করে তারা একত্রিত হয়ে একটা বৃহদায়তন ব্যাংকিং বা হচ্ছে বেশি রিজার্ভ সংরক্ষণকারী ব্যাংকিং যে ধরনের সুযোগ সুবিধা ভোগ করে, তারা একত্রিত হয়ে ওই ধরনের সুযোগ সুবিধা ভোগ করার জন্য চুক্তিবদ্ধ হয়ে আবার নিজেদের সত্তা বা পারস্পরিক যে অস্তিত্ব আছে, নিজেদের যে স্বাধীনতা আছে, স্বকীয়তা আছে, সেটা বজায় রেখে কিন্তু তারা হচ্ছে একত্রিত হয়ে কাজ করে, সেটা হচ্ছে চেইন ব্যাংকিং, যেটা হচ্ছে বাংলাদেশে নেই। তুমি হচ্ছে তোমাকে যে বাংলাদেশের প্রেক্ষিতে উদাহরণ দেবো, এটা হচ্ছে সম্ভব হচ্ছে না, বাংলাদেশে নেই, ইউএস হচ্ছে উৎপত্তিতে, ওইখানে এটা প্রচলিত হয়ে থাকে। তো তোমাকে যখন সৃজনশীল একটা উদ্দীপক দিবে, ওই উদ্দীপকে হচ্ছে ওনারা এমনভাবে হচ্ছে দিবে যে বলবে কয়েকটা সমশ্রেণীভুক্ত ব্যাংক বৃহদায়তন সুযোগ সুবিধা গ্রহণের লক্ষ্যে একত্রিত হয়ে কার্যক্রম পরিচালনা করে। এই লাইনটা দেখা মাত্র তোমরা বুঝতে পেরে চেইন ব্যাংকিং।
আর যখন গ্রুপ ব্যাংকিং দেখবা তখন তো হচ্ছে খুব ইজিলি বুঝতে পারবা যে কম শক্তি সম্পন্ন ব্যাংক যেগুলো, অর্থাৎ কম রিজার্ভ আছে, তারা একত্রিত হয়ে একটা বৃহৎ ব্যাংকের অধীনে গিয়ে যখন কাজ করতে থাকবে তখন সেটা আমরা গ্রুপ ব্যাংকিং বলবো। ঠিক আছে? তারপর সে বাণিজ্যিক ব্যাংক প্রধান কাজ কি? আমানত গ্রহণ এবং ঋণ দান করা। বাণিজ্যিক ব্যাংকের প্রধান কাজ হচ্ছে আমানত গ্রহণ এবং ঋণ দান করা। এবং এই যে নোট ইস্যু, মুদ্রামান সংরক্ষণ, ঋণ নিয়ন্ত্রণ, ক্লিয়ারিং হাউস গ্রাহকের জন্য ক্রয়, এইগুলো করে থাকে সাধারণত কেন্দ্রীয় ব্যাংক। এই কাজগুলো কে করে থাকে? এই কাজগুলো করে থাকে কেন্দ্রীয় ব্যাংক। এগুলো বাণিজ্যিক ব্যাংকের কাজ না। তোমার বাণিজ্যিক ব্যাংক বাজারে একটা নতুন নোট ইস্যু করতে পারবে না। এখন যদি বাণিজ্যিক ব্যাংক বলে যে আমি 70 টাকার নোট ইস্যু করবো, এটা সম্ভব? কেন্দ্রীয় ব্যাংক চাইলে এটা হচ্ছে সম্ভব অনেক প্রসেসের মাধ্যমে, কিন্তু শেষ পর্যন্ত করা যাবে, কিন্তু বাণিজ্যিক ব্যাংক এটা পারবে না। মুদ্রামান সংরক্ষণ করতে পারবে না, অর্থাৎ স্বর্ণের রিজার্ভ, ডলারের রিজার্ভ, এগুলোর উপর ডিপেন্ড করে মুদ্রামান সংরক্ষণ করতে পারবে। ঋণ নিয়ন্ত্রণ করতে পারবে না। বাণিজ্যিক ব্যাংক যদি বলে সবার ক্ষেত্রে ঋণ গ্রহণের ক্ষেত্রে তোমার 5% সুদ ধার্য করা হলো, বাণিজ্যিক ব্যাংক যতগুলো আছে বাংলাদেশে 5% সুদেই ঋণ প্রদান করতে হবে। আবার কেন্দ্রীয় ব্যাংক যদি বলে দেয় এটা 7% ডেভেলপ করো, তখন 7% কাজ করতে হবে, যেভাবে বাণিজ্যিক ব্যাংক বলে দিচ্ছে। ব্যাংকের কাজ হিসেবে গণ্য হয় না ঝুঁকি গ্রহণ। ঝুঁকি গ্রহণ ব্যাংকের কাজ না। তহবিলের প্রধান হচ্ছে কি? পরিশোধিত মূলধন, যেটা দেখিয়ে ব্যাংক তালিকাভুক্ত করে নিজেকে। এর পরবর্তীতে তহবিলের সবচেয়ে বড় উৎস হচ্ছে আমানত। এই যে জনগণ টাকা এক জায়গায় জড়ো করে রাখে, বা এই আমানত গ্রহণ এবং ঋণ প্রদানের মাধ্যমে কিন্তু তোমাদেরকে বুঝিয়েছে অলরেডি যে ব্যাংক আয় করে থাকে। তো 90% মাধ্যমে সংগৃহীত হয়। বাণিজ্যিক ব্যাংকের তহবিলের সবচেয়ে বেশি ব্যবহৃত হয় ঋণ মঞ্জুর করতে। আত্মরক্ষার প্রথম ও প্রধান হাতিয়ার হচ্ছে নগদ অর্থ। কারণ তুমি আমানত রেখেছো, হুট করে এসে চাইলা, তোমাকে তো টাকা দিতে হবে, তাই না? কারণ তোমার অ্যাকাউন্ট আছে, সেই অ্যাকাউন্টে তুমি তোমার নিজের টাকা জমা রেখেছো। আবার ব্যাংকও এখান থেকে ব্যবসা করছে কি? তোমার টাকাটাই আরেকজনকে ঋণ প্রদান করছে, ওইখান থেকে সে আবার পার্সেন্টেজ দিচ্ছে, আবার এখান থেকে তোমাকে আরেকটু পার্সেন্টেজ দিচ্ছে, মাঝখানে একটু বেশি পার্সেন্টেজ ব্যাংক রেখে দিচ্ছে। এইভাবে হচ্ছে ব্যাংকের আয়টা হয়। তারপর মূলনীতিগুলো দেখবো, যে সচ্ছলতার নীতি থাকতে হবে, সুনামের নীতি, তারল্য, মিতব্যয়িতা, সেবা, আমানত সংগ্রহের নীতি, মুনাফা অর্জন, আস্থা সৃষ্টি, পরিচালনার নিরাপত্তা, প্রচার, বিশেষায়ন, এগুলো নীতি থাকা লাগবে। ভোক্তা বা হচ্ছে জনগণ বা গ্রাহক বলতে পারে, একটু অ্যাপ্রোপ্রিয়েট হয় ব্যাংকের ক্ষেত্রে। গ্রাহক যদি ব্যাংকের উপর সন্তুষ্ট থাকে, ব্যাংকের হিসাব নিকাশের স্বচ্ছতা বজায় রাখতে পারে, ব্যাংকের সুনাম থাকে, ব্যাংকের তারল্য নীতি ঠিক থাকে, যে যখন টাকা চাইছি তখনই আমি টাকাটা পাচ্ছি, এই ধরনের সুনাম থাকে। অনেক ব্যাংকে কিন্তু তারল্য ঘাটতি থাকে। তারল্য ঘাটতি হলে কি হয়? তুমি যদি ওই ব্যাংক থেকে অ্যাটলিস্ট 10 লক্ষ টাকা তুলতে চাও, তোমাকে বলবে যে আপনি যদি 10 লক্ষ টাকা তুলতে চান আমাকে অ্যাটলিস্ট 7 দিন আগে জানাবেন, 7 days, আমাকে অ্যাটলিস্ট 7 দিন আগে জানাবেন। তাহলে তুমি কিন্তু তোমার নিজের টাকা জমা রেখে একটা রিস্কের মাঝে থাকবা, যে কখন টাকা লাগবে, ইমিডিয়েট লাগতে পারে, আমি ব্যাংক থেকে কিভাবে তুলবো। অনেক ব্যাংকে আছে বাংলাদেশে যেগুলোতে তারল্য সংকট থাকে। তো এগুলা মূলত শেষ করার জন্য, বা তারল্য সংকট যেন না হয়, বাংলাদেশে ম্যাক্সিমাম ব্যাংকই হচ্ছে বর্তমানে পাবলিক লিমিটেড কোম্পানিতে ট্রান্সফর্ম করা হচ্ছে, যেটা কেন্দ্রীয় ব্যাংক নিয়ন্ত্রণ করে থাকছে। তো অনেক কিছু আছে ব্যাংকের ভিতরে, কিন্তু আগে এই ধরনের ঘাটতিটা বেশি হইতো, যে ব্যাংকে টাকা তুলতে গিয়েছো কিন্তু টাকা নাই। তারল্য ঘাটতি থাকে, ব্যাংক হচ্ছে ঋণ দিয়ে দেয়, বা ব্যাংক বিভিন্ন সেক্টর ইনভেস্ট করে দেয়, তোমার টাকাটা থাকে না। তুমি যদি ওদেরকে আগে থেকে ইনফর্ম করে যাও তখন আবার টাকাটা পাবা। তো এই রিস্কটা কিন্তু গ্রাহক মানে নিতে চাইবে না, স্বাভাবিক না? তুমি তোমার টাকাটা হচ্ছে যদি ব্যাংকে রাখো, তোমাকে যদি ইমিডিয়েট টাকার প্রয়োজন হয়, তুমি গিয়ে টাকাটা পেলে না, তখন তো তোমার আলটিমেটলি লাভ হচ্ছে না। তো এই ধরনের যাতে ভোগান্তি না হয়, এই সেক্টরে বাণিজ্যিক ব্যাংক অনেক আগে থেকে কাজ করছে, এবং সেই প্রেক্ষিতে মেবি এখন পর্যন্ত এটা অনেকটাই সম্ভব হয়েছে এই ধরনের সমস্যা বা তারল্য ঘাটতিটা দূর করতে। বিনিময়ের মাধ্যমে সৃষ্ট হাতিয়ার, যেমন চেক আছে, এটিএম কার্ড আছে। এটিএম ফুল ফর্ম কি? এটিএম এর ফুল ফর্মটা বলো তো? এটিএম এর ফুল ফর্মটা পারবো? অটোমেটেড টেলার মেশিন, ভেরি গুড। অর্পা বলতে পেরেছে। নুসরাত জান্নাত, অটোমেটেড টেলার মেশিন, TELLER, টেলার হবে, টেইলর না টেলার হবে, TE টেলার, অটোমেটেড টেলার মেশিন।
সঞ্জিদা সুলতানা শাওনা বলছে অটোমেটেড টেলার মেশিন, ভেরি গুড। আচ্ছা, তো ব্যাংকের আজ্ঞাপত্র, পে অর্ডার, প্রত্যয়পত্র, ব্যাংক নিশ্চয়তা সনদ, এগুলো জাস্ট একটু দেখে নিব, ঠিক আছে? ব্যাংকের যে হাতিয়ারগুলো আছে। তহবিল সংগ্রহ কি? নিজস্ব তহবিল থাকে, পরিশোধিত মূলধন, ঋণ গ্রহণের মাধ্যমে, আমানত গ্রহণের মাধ্যমে সঞ্চিত তহবিল থেকেও অর্থ সংগ্রহ করে থাকে। বাণিজ্যিক ব্যাংকের আয়ের উৎস দেখো, বিনিয়োগের সুদ। ব্যাংক যে কোনো জায়গায় বিনিয়োগ করতে পারে, সেখান থেকে ব্যাংক যে সুদটা পাচ্ছে সেটা হচ্ছে ব্যাংকের অন্যতম একটা আয়ের উৎস। ঋণ মঞ্জুর করে এখান থেকে হচ্ছে একটা সুদ পাচ্ছে, এটা হচ্ছে তার আয়ের উৎস। বিল বাট্রাকরণে সে কিছু টাকা রাখতে পারছে, ঋণের দলিল ইস্যু করে এখান থেকে টাকা পাচ্ছে, লকার ভাড়া দিয়ে আয় করতে পারছে, লকার ভাড়া থেকে তার আয় হচ্ছে। শেয়ার অবলেখন হিসাবে এখান থেকে তার আয় হচ্ছে। মার্চেন্ট ব্যাংক শেয়ার অবলেখনের কাজ করে আয় করে থাকে, অতি হিসেবে দায়িত্ব পালন করে আয় করছে। এই বিষয়গুলো হচ্ছে আমাদের বাণিজ্যিক ব্যাংকের আয়ের উৎস, ঠিক আছে? পরবর্তীতে কি বলা হয়েছে দেখো, কেন্দ্রীয় ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক কি বলা হয়েছে দেখো, কেন্দ্রীয় ব্যাংক ব্যবস্থা গড়ে ওঠে 1656 সালে, দ্য রিক্স ব্যাংক অফ সুইডেন। এটা আমরা কিন্তু একটা এমসিকিউ দেখে আসছি। দ্য রিক্স ব্যাংক অফ সুইডেন সবচেয়ে প্রাচীন কেন্দ্রীয় ব্যাংক বা সর্বপ্রথম কেন্দ্রীয় ব্যাংক, দ্য রিক্স ব্যাংক অফ সুইডেন 1656। প্রথম খাঁটি কেন্দ্রীয় ব্যাংক 1694 সালে গড়ে ওঠে দ্য ব্যাংক অফ ইংল্যান্ড। প্রথম খাঁটি কেন্দ্রীয় ব্যাংক। কত ধরনের কেন্দ্রীয় ব্যাংক দেখেছো? আবার দেখাবো, এই যে এগুলো থাকবে, আমাদের ক্লাস তো সেভ করা থাকবে। তার পরবর্তীতে আসো 1913 সালের ফেডারেল রিজার্ভ অ্যাক্টের আওতায় আমেরিকার কেন্দ্রীয় ব্যাংক, ফেডারেল রিজার্ভ সিস্টেম। এটা মনে রাখবো, আমেরিকার কেন্দ্রীয় ব্যাংকের নাম কি? আমেরিকার কেন্দ্রীয় ব্যাংকের নামই হচ্ছে ফেডারেল রিজার্ভ সিস্টেম। 1920 সালে ব্রাসেলস, 22 সালে জেনুয়ায় অনুষ্ঠিত অর্থনৈতিক সম্মেলনে প্রত্যেক দেশে একটি করে কেন্দ্রীয় ব্যাংক যে প্রতিষ্ঠা হবে, এটা সুপারিশ করা হয় যে প্রত্যেকটা দেশের তো হচ্ছে অর্থনীতি আছে, অর্থনীতির সংরক্ষণ করার জন্য বা প্রত্যেকটা দেশের যে টাকা পয়সা আছে সেই মূল্যমান রক্ষা এবং টাকার নিরাপত্তার জন্য হলেও একটা ব্যাংক প্রতিষ্ঠা করা উচিত। দেখো 1935 সালে ভারতে প্রথম সাংগঠনিক কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া প্রতিষ্ঠিত হয়। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। 48 সালে পাকিস্তানের স্টেট ব্যাংক অফ পাকিস্তান প্রতিষ্ঠিত হয় এবং বাংলাদেশ ব্যাংক অর্ডার 1972 সালে 71 সালে 16 ডিসেম্বর থেকে কার্যকর ধরা হয় এবং বাংলাদেশ ব্যাংক প্রতিষ্ঠিত হয় 72 সালে। তারপর আসলো কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলী। কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলীতে কি কি আছে দেখো, সাধারণ ব্যাংকের হিসেবে কার্যাবলী, অন্যান্য ব্যাংকের কার্যাবলী, উন্নয়নমূলক কার্যাবলী, অন্যান্য কার্যাবলী, এগুলো জাস্ট একটু রিডিং দিলে এনাফ। এখানে তেমন কিছু নাই। তোমার কেন্দ্রীয় ব্যাংক কি কি কাজ করে, যেমন সাধারণ কার্যাবলীর মাঝে কি কি পড়ে, তোমার নোট ও মুদ্রা প্রচলন, মুদ্রা বাজার পরিচালনা করা, নিয়ন্ত্রণ করা, ঋণ নিয়ন্ত্রণ করা, বৈদেশিক বিনিময় নিয়ন্ত্রণ করা, সবগুলোই তো কেন্দ্রীয় ব্যাংক করে থাকে। আর সরকারের ব্যাংক হিসেবে কাজ করে তহবিল সংরক্ষণ করে, সরকারের তহবিল সংরক্ষণ কিংবা বন্টন, সরকারের পক্ষ হয়ে কাউকে টাকা প্রদান, কেন্দ্রীয় ব্যাংক কিন্তু এই দায়িত্বটা পালন করে থাকে। অর্থ জমা গ্রহণ, স্থানান্তর, আর্থিক লেনদেন, ঋণ দান, বিদেশি ব্যাংকের সাথে সম্পর্ক রক্ষা করা, সরকারের উপদেষ্টা বা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন, এগুলোও সরকারের পক্ষ হয়ে কাজ করে। অন্যান্য ব্যাংকের ব্যাংক হিসেবে কার্যাবলী, ব্যাংকের তালিকাভুক্তিকরণ, নিকাশঘর হিসেবে দায়িত্ব পালন, নিকাশঘরটা আমরা দেখব, ঋণ তদারকি, ঋণ আদায়ে সহযোগিতা, হিসাব নিরীক্ষণ, অডিট, যেটাকে আমরা বলি অডিটও কিন্তু কেন্দ্রীয় ব্যাংক করে থাকে। উন্নয়নমূলক কার্যাবলীতে কি কি আছে, উৎপাদন সম্পৃক্ত বিভিন্ন খাতের উন্নয়ন করা, বিভিন্ন সেক্টরে তোমার যদি যাচাই বাছাই করে দেখা যায় যে দেশের উন্নয়নে অবদান রাখবে, ওইখানে হচ্ছে ঋণ প্রদান করা, ওদের জন্য কাজ করা। ব্যাংকিং ব্যবস্থার উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ নেওয়া, যে বললাম না, তোমার কেন্দ্রীয় ব্যাংক থেকে যে ডিসিশনটা আসবে তোমার সেইভাবে চলতে হবে। বাংলাদেশের ব্যাংকিং সেক্টরটা ওইভাবে চলবে। কোনো বাণিজ্যিক ব্যাংক বা অন্য কোনো অতালিকাভুক্ত ব্যাংক বা তালিকাভুক্ত ব্যাংকই হোক, কেন্দ্রীয় ব্যাংকের উপরে গিয়ে কোনো সিদ্ধান্ত নিতে পারবে না। আর্থিক পরিকল্পনার মান উন্নয়ন, জনশক্তির মান উন্নয়ন, প্রাকৃতিক সম্পদের উন্নয়ন, অর্থনৈতিক গবেষণা, তথ্য সংগ্রহ, রিপোর্ট প্রদান, প্রকাশনা, এই বিষয়গুলো জাস্ট একটু দেখে রাখবো।
পরবর্তীতে আসো, কোন সংস্থা মুদ্রানীতি প্রণয়ন করে? মিনিস্ট্রি অফ ফাইন্যান্স, যেটাকে আমরা কি বলি, অর্থ মন্ত্রণালয়। সেন্ট্রাল গভর্নমেন্ট, কেন্দ্রীয় সরকার, সেন্ট্রাল ব্যাংক, ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ, নাকি রাজস্ব বোর্ড, কোনটা হবে? জেনেভা না তো, আমরা জেনুয়া দেখে আসলাম না, জেনুয়া ইতালিতে, জেনুয়া তো আছে। দিলীপ কুমার, আচ্ছা, অর্পা, অর্পা বলছে গ হবে। হৃদয় গ, আফ্রিকান খ। মুদ্রানীতি, ঋণ প্রদান, ব্যাংকিং সেক্টরটাই দেখাশোনা করে। একটু হিন্টস দেই যে পুরো ব্যাংকিং সেক্টরটা দেখাশোনা করা হচ্ছে। সঠিক উত্তর হচ্ছে গ, সেন্ট্রাল ব্যাংক, কেন্দ্রীয় ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের তালিকাভুক্তির শর্তাবলী জাস্ট একটু দেখো এখানে, যে ন্যূনতম পরিশোধিত মূলধন, এখানে মনে হয় পরিশোধিত মূলধন বা সংরক্ষিত তহবিলের পরিমাণ 400 কোটি টাকা হওয়া লাগে। কেউ যদি কেন্দ্রীয় ব্যাংকের তালিকাভুক্ত হতে চায়, বা এই যে আমরা দেখি বাংলাদেশে তালিকাভুক্ত ব্যাংকের সংখ্যা 61টি, বাংলাদেশ ব্যাংকের তালিকাভুক্ত হতে চাইলে তোমার 400 কোটি টাকা রিজার্ভ রাখতে হবে, ঠিক আছে? এর পরবর্তীতে বাংলাদেশে ব্যাংক জমার হার হচ্ছে 4%। আমানতের একটা অংশ তরল সম্পদ হিসেবে রাখতে হয়, যেটা 13%। এটা হচ্ছে আমরা দেখবো, কারণ হচ্ছে যখন গ্রাহক তোমার কাছে টাকা রেখেছে, চাওয়া মাত্রই সেই জন্য তার সুযোগ সুবিধা বা হচ্ছে সুবিধাটা বা সেবাটা নিতে পারে, এর জন্য তোমার নিকট তারল অবশ্যই রাখতে হবে। এগুলো জাস্ট কয়েকবার রিডিং দিব। পরবর্তীতে আসো এই রেটগুলো, সিআরআর, এসএলআর, এসআরআর, ক্যাশ রিজার্ভ রিকোয়ারমেন্ট রেট, রেশিও, এগুলোর স্পেলিং গুলা বা হচ্ছে অ্যাব্রিভিয়েশন গুলো খুবই গুরুত্বপূর্ণ ফর তোমার এমসিকিউ। এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ। যেমন ক্যাশ রিজার্ভ রেশিও, এটার পার্সেন্টেজ হচ্ছে বর্তমানে 4%। এই পার্সেন্টেজগুলো মনে রাখবে। এগুলো তোমার তো এইচএসসি তে আসবে, প্লাস হচ্ছে অ্যাডমিশনে আসবে, প্লাস হচ্ছে তুমি যখন জব এক্সাম দিতে যাবা, এই জব এক্সামে আসবে। এই বিষয়গুলো আমরা এখনো দেখে বিভিন্ন জব এক্সাম কোয়েশ্চেনগুলো যখন আমরা সলভ করতে যাই, তখন এগুলো পাই যে বাংলাদেশের সিআরআর কত বা এসএলআর রেট কত, এগুলো একটু দেখবো। আর স্ট্যাটুটরি লিকুইড রেট রিকোয়ারমেন্ট রেশিও, যেটাই বলো, এটার রেট হচ্ছে বর্তমানে বাংলাদেশে 13%। রেট কত এটা? 13%। আর ব্যাংক হার বাংলাদেশে হচ্ছে 4%। কেন্দ্রীয় ব্যাংক যে সুদের হারে বাণিজ্যিক ব্যাংকগুলোকে ঋণ প্রদান করবে, সেটাই হচ্ছে ব্যাংক হার, এটা তোমরা জানি। তো এই ব্যাংক হার হচ্ছে বাংলাদেশে 4%। তার পরবর্তী দেশ, যে হারে কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোকে তহবিল সরবরাহ করে থাকে, তাকে আমরা কি বলি? সুদের হার, বাট্রার হার, ব্যাংক হার, মুদ্রাস্ফীতির হার। মাত্রই তো এটা বলে দিলাম। যে হারে কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোকে ঋণ প্রদান করে থাকে, তাকে আমরা কি বলি? নুসরাত জান্নাত বলছে ব্যাংক হার। আর কেউ বলতে পারবো? ফারখান বলছে খ, মুদ্রাস্ফীতির হার। হৃদয় বলছে ঘ, ব্যাংক হার। অল্প বলছে ঘ হবে। সঠিক উত্তর হচ্ছে ব্যাংক হার। মাত্রই তো এটা দেখে আসলাম যে বাণিজ্যিক ব্যাংকগুলোকে কেন্দ্রীয় ব্যাংক যে হারে ঋণ প্রদান করবে, সেটা হচ্ছে আমাদের ব্যাংক হার। নিচের কোন ব্যাংকের জন্য বিধিবদ্ধ রিজার্ভ সংরক্ষণ বাধ্যতামূলক? গ্রামীণ ব্যাংক, সোনালী ব্যাংক, বাংলাদেশ কর্মসংস্থান ব্যাংক, বাংলাদেশ ব্যাংক। বিধিবদ্ধ রিজার্ভ সংরক্ষণ বাধ্যতামূলক।
বলো। নিচের কোন ব্যাংকের জন্য বিধিবদ্ধ রিজার্ভ সংরক্ষণ বাধ্যতামূলক? অর্প বলছে ঘ, বাংলাদেশ ব্যাংক। আফরা খান বলছে ঘ হবে, বাংলাদেশ ব্যাংক। আলামিন বলছে ডি হবে। সঠিক উত্তর হচ্ছে সোনালী ব্যাংক। দেখো, রিজার্ভ সংরক্ষণ করে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশে বাণিজ্যিক ব্যাংক, ঠিক আছে, কেন্দ্রীয় ব্যাংক বলে দেয় কমার্শিয়াল ব্যাংকে বা বাণিজ্যিক ব্যাংকে যে আপনারা যদি আমাদের তালিকাভুক্ত হতে চান বা দেশে ব্যাংকিং ব্যবসায় পরিচালনা করতে চান বা তালিকাভুক্ত হতে চান, এই কথাটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট, তালিকাভুক্ত হতে গেলে তখন তাকে অবশ্যই রিজার্ভ সংরক্ষণ করতে হবে, যে কোনো বিপদে আপদে প্রয়োজনে সে টাকাটা ব্যবহার করতে পারে। তরল সম্পদ বা হচ্ছে তারল্য সংরক্ষণ করতে হবে, এটাও একটা অপশন। তো বিধিবদ্ধ রিজার্ভটা কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশে বাণিজ্যিক ব্যাংক সংরক্ষণ করে থাকে। এখানে বাণিজ্যিক ব্যাংক কোনটি? সোনালী ব্যাংক। তারপর বিশ্বের হচ্ছে যে কেন্দ্রীয় ব্যাংকগুলোর মাঝে একটু সংক্ষিপ্ত পরিচয়। বাংলাদেশ ব্যাংক আছে, এটা আগে জানি, এটা প্রয়োজন। স্বাধীনতার পর বাংলাদেশে ব্যাংক অধ্যাদেশ অনুসারেই বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হিসেবে এই ব্যাংকের কাজ শুরু হয়। 1972 সালে রাষ্ট্রপতির আদেশ দ্বারা গঠিত। 1971 সালে 16 ডিসেম্বর থেকে কার্যকর ধরে নেওয়া হয়। অনুমোদিত মূলধনের পরিমাণ 3 কোটি টাকা। আর প্রধান নির্বাহী হচ্ছেন গভর্নর। বাংলাদেশে দেখবা হচ্ছে টাকাতে গভর্নরের সাইন থাকে। বাংলাদেশের ব্যাংকের প্রধান নির্বাহী হচ্ছেন কে? গভর্নর। পরবর্তীতে এসে ব্যাংক অফ ইংল্যান্ড, এটা হচ্ছে ইংল্যান্ডের বাণিজ্যিক ব্যাংক। এর প্রধান অফিস হচ্ছে লন্ডনে। 1694 সালে যৌথ মূলধনী কোম্পানি হিসেবে পার্লামেন্টের আইন বলে পরিচালিত হয়। এগুলো দেখবো। আর এটা ইম্পর্টেন্ট যে মাদার ব্যাংক অফ সেন্ট্রাল অথবা মাদার অফ সেন্ট্রাল ব্যাংকে বলা হয় ব্যাংক অফ ইংল্যান্ডকে, এটা জেনে রাখবো। ব্যাংক অফ ইংল্যান্ডকে মাদার অফ সেন্ট্রাল ব্যাংক বলা হয়। মাদার অফ সেন্ট্রাল ব্যাংক বলা হয় ব্যাংক অফ ইংল্যান্ডকে। পরবর্তীতে ফেডারেল রিজার্ভ সিস্টেম, এটা হচ্ছে ইউএসএ, যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক, ফেডারেল রিজার্ভ সিস্টেম। এটা হচ্ছে একটু পড়বো। এখানে হচ্ছে বিশ্বের বিভিন্ন দেশের যে কেন্দ্রীয় ব্যাংকগুলো আছে তাদের একটু পরিচিত দেওয়া আছে। দেখো, মাদার অফ সেন্ট্রাল ব্যাংক বলা হয় কাকে? বাংলাদেশ ব্যাংক, ব্যাংক অফ ফ্রান্স, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া নাকি ব্যাংক অফ ইংল্যান্ড? মাত্রই দেখে আসছি এটা, এখন উত্তর দেই। মাদার অফ সেন্ট্রাল ব্যাংক বলা হয় কাকে? ছয়ের ঘ হবে ব্যাংক অফ ইংল্যান্ড। আফরা খান বলছি, অর্পা বলছি, আলামিন বলছে, পারভেজ বলছে ব্যাংক অফ ইংল্যান্ড। ভেরি গুড। পরবর্তীতে আসো ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি। ব্যাংকের হচ্ছে যে ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতিগুলো আছে এগুলো থেকে সাধারণত তোমার সৃজনশীল হওয়ার সম্ভাবনা আছে। এই ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি থেকে সৃজনশীল হওয়ার চান্স আছে। এটা হচ্ছে ইন ডিটেলসে বইয়ে যেভাবে আছে একটু দেখবো, কয়েকবার রিডিং দিব তাহলে এনাফ। আমাদের যে সাধারণ বা সংখ্যাগত পদ্ধতি আছে এবং গুণগত বা নির্বাচনমূলক পদ্ধতি রয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতিটা ভালোভাবে দেখব। এখান থেকে সৃজনশীল প্লাস এমসিকিউ দুইটার হওয়ার চান্স আছে। কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি, এখানে ব্যাংক হার নীতি, খোলা বাজার নীতি, জমার হার পরিবর্তন নীতি এবং হচ্ছে গুণগত নির্বাচনমূলক পদ্ধতি কি আছে? ঋণের বরাদ্দকরণ, ভোগ্যপণ্যের ঋণ নিয়ন্ত্রণ, জামানতি ঋণের প্রান্তিক হারে পরিবর্তন, প্রচারণামূলক পদ্ধতি, এই বিষয়গুলো হচ্ছে একটু দেখবো। এখান থেকে সৃজনশীল আসার চান্স আছে। আমি চেষ্টা করছি যে টপিক থেকে বা টপিকগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট, যেগুলো থেকে পূর্ববর্তী বছরে যখন বোর্ড কোয়েশ্চেন সলভ করতে যাই ওইখান থেকে সৃজনশীল পাচ্ছি, এবং ঘুরে ফিরে কিছু কমন টপিক থাকে আমাদের প্রত্যেকটা সাবজেক্টেই যেগুলো থেকে প্রতি বছর প্রশ্ন হয়। তার মাঝে আমি হচ্ছে একটু তোমাদের দাগিয়ে দেওয়ার চেষ্টা করি। যেমন কেন্দ্রীয় বাণিজ্যিক, পাশাপাশি হচ্ছে আরেকটা কি বলেছিলাম একদম লিখে দিয়েছিলাম, ওইটা পড়বো। পাশাপাশি ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতিটা পড়বো।
এখানে হচ্ছে দেওয়া আছে সাধারণ পদ্ধতি ব্যাংক হার, যে হারে হচ্ছে বা ঋণ প্রদান করে কেন্দ্রীয় ব্যাংক সেটা হচ্ছে ব্যাংক হার। খোলা বাজার নীতি, ঋণ নিয়ন্ত্রণ উদ্দেশ্যে কেন্দ্রীয় ব্যাংক খোলা বাজারে ঋণপত্র শেয়ার বিনিময় বিল ইত্যাদি ক্রয় বিক্রয় করে। ঠিক আছে। জমার হার পরিবর্তন নীতি, আর মোট আমানতের একটি অংশ কেন্দ্রীয় ব্যাংকে জমা রাখতে হয়, এই হার হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক হ্রাস বৃদ্ধি করতে পারে। এটা হচ্ছে তারল্যের উপর ডিপেন্ড করে। জমা হার নীতিটা অনেক সময় হচ্ছে যখন বাজারে তারল্যের পরিমাণ বেশি প্রয়োজন বা হচ্ছে গ্রাহকরা বেশি টাকা উত্তোলন করতে থাকে, তখন হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক ওই জমার হারটা কমিয়ে দেয়। যে আমার হচ্ছে কম জমা রাখো, তোমরা হচ্ছে বাজারে ইনভেস্ট করো, এগুলো ঠিক আছে। পঁচিশ ব্যাচের পরীক্ষা হয়ে গেলে 26 ব্যাচের ক্লাস সংখ্যা কমায়া দিবেন? না, ক্লাস কমাবো কেন? তোমাদের হচ্ছে 25 ব্যাচের জন্য ধরো আমরা তো সিলেবাস শেষ করে দিচ্ছি, তাই না? কাইন্ড অফ আমরা ফাইন্যান্সে কি করেছি, ফার্স্ট পার্টে যদি যাই, ফার্স্ট পার্টে গেলে ফাইন্যান্সে হচ্ছে আমরা অনেকটা শর্ট সিলেবাসে দেখেছি, তাই না? আমরা প্রথম অধ্যায় পড়েছি, তৃতীয় অধ্যায় পড়েছি, ষষ্ঠ অধ্যায় পড়েছি, অষ্টম অধ্যায় পড়েছি, তাই না? আমরা হচ্ছে শর্ট করে দেখেছি। কিন্তু 26-এর সিলেবাসটা কি শর্ট না ফুল, তারপরেও আমরা আবার শুরু থেকে তোমাদেরকে পড়ানোর চেষ্টা করবো, শুরু করবো আবার। তোমরা যারা যারা ভর্তি হয়েছো এখন তো এটা গেল, তার পরবর্তীতে আবার নতুন করে হচ্ছে আমাদের ক্লাস শুরু হবে, তখন আবার লেকচার 1 থেকে শুরু হবে। সেম বিষয়গুলো তোমাদের আবার দেখাবো। যারা 26 ব্যাচ আছো একবার হচ্ছে অ্যাডভান্স তোমরা দেখে ফেলেছো সবগুলা, জাস্ট কনসেপ্ট পেলা, একদম মনে না থাকলেও কনসেপ্ট হয়ে গেল। পরবর্তীতে যখন আবার শুরু করব তখন কিন্তু খুব ইজিলি সবকিছু ক্যাচ করতে পারবা, আবার ক্লাসগুলো পাবা তোমরা। পরবর্তীতে গুণগত বা নির্বাচনমূলক পদ্ধতি যেগুলো আছে এগুলো জাস্ট কয়েকবার রিডিং দিলে আমরা বুঝতে পারবো বিষয়গুলো কি। পরবর্তীতে আসো, কেন্দ্রীয় ব্যাংক বাজারে ট্রেজারি বিল বিক্রয় করলে বাণিজ্যিক ব্যাংকের কি হয়? আমানত বাড়ে, ঋণদান ক্ষমতা বাড়ে, আমানত কমে, ঋণদান ক্ষমতা কমে। ট্রেজারি বিল বিক্রয় করলে এটা তো একটা সেফ ধরো দলিল, তো এটা যদি বিক্রয় করে বাণিজ্যিক ব্যাংকের উপর ইফেক্টটা কি পড়ে? ছয়ের ক আমানত বাড়ে, হৃদয় বলছে ঘ ঋণদান ক্ষমতা কমে। ঋণদান ক্ষমতা বাড়ে, দেখি কে কি বলে। সঠিক উত্তর হচ্ছে ঘ ঋণদান ক্ষমতা কমে যায়। ট্রেজারি বিল ইস্যু করলে বাণিজ্যিক ব্যাংকে ঋণদান ক্ষমতা যেটা আছে সেটা কমে যায়, কারণ সবাই সেফটির জন্য ট্রেজারি বিল ক্রয় করে বা ওইখানে ইনভেস্ট করে, তো বাণিজ্যিক ব্যাংকের যে ঋণদান সেটা হচ্ছে কমে যায়। পরবর্তীতে সব ব্যাংক হার নির্ধারণ করে কে? বাণিজ্যিক ব্যাংক, কৃষি ব্যাংক, বিশেষায়িত ব্যাংক, বাংলাদেশ ব্যাংক। ব্যাংক হারটা নির্ধারণ করে দেয় কে? বাংলাদেশ ব্যাংক। হৃদয় বলছে ঘ, আফরাখান বলছে ঘ, নুসরাত জান্নাত বলছে ঘ হবে, আলামিন বলছে ডি হবে। হ্যাঁ, ব্যাংক হারটা সাধারণত কেন্দ্রীয় ব্যাংকই নিয়ন্ত্রণ করে থাকে বা হচ্ছে নির্ধারণ করে থাকে। তো বাংলাদেশের প্রেক্ষিতে কেন্দ্রীয় ব্যাংক কোনটি? বাংলাদেশ ব্যাংক। সঠিক উত্তর হচ্ছে ডি। পরবর্তীতে আসো নিকাশ গড়। নিকাশ গড়টা হচ্ছে একটু দেখবো, এখান থেকে সবসময় প্রশ্ন হয় না, তবে একটা পসিবিলিটি আছে, 50-50 একটা পসিবিলিটি আছে নিকাশ গড় থেকে তোমার সৃজনশীল আসার। একটা নির্দিষ্ট স্থানে চেক হুন্ডি সকল কাজ বা উদ্বৃত্ত পরস্পরের বিপরীতে যোগ বিয়োগ করে নিকাশ গড় একটা মধ্যস্থ কেন্দ্রীয় প্রতিষ্ঠানের মাধ্যমে ব্যাংকসমূহ পারস্পরিক দেনা পাওনা নিষ্পত্তি করে থাকে। ইংল্যান্ডে হচ্ছে নিকাশ গড়ের বা ক্লিয়ারিং হাউসের উৎপত্তি হয়। ইউরোপের ব্যাংকগুলো লম্বার্ডি স্ট্রিটের প্রতিনিধি, জাস্ট রিডিং দেবো কয়েকবার, তাইলে হচ্ছে এই নিকাশ গড় সংক্রান্ত বিষয়গুলো জানতে পারবো।
এবং 1971 সালের 16 ডিসেম্বরের পর থেকে বাংলাদেশে হচ্ছে সেন্ট্রাল ব্যাংকগুলাই নিকাশ ঘরের দায়িত্ব পালন করে থাকছে। অটোমেটেড ক্লিয়ারিং হাউস, ঢাকা বিভাগে হচ্ছে নিকাশ ঘর ব্যবস্থা। দেখো ঢাকা বিভাগে 2টি শাখা আছে, মতিঝিল যেখানে প্রধান অফিস। মতিঝিল তো আমরা অনেকে গিয়েছি তাই না, যেখানে ম্যাক্সিমাম ব্যাংকেরই হচ্ছে হেডকোয়ার্টার্স ওইখানে বা হেড অফিস ওইখানে, যে কোনো ব্যাংক। আবার বাংলাদেশ ব্যাংকেরও হেড অফিস, সোনালী, জনতা, রূপালী যা আছে, জীবন বীমা কর্পোরেশন থেকে শুরু করে বীমা কোম্পানিগুলো সবগুলোরই হেড অফিস হচ্ছে মতিঝিলে। অধিকাংশ, আবার সবগুলো বলা যায় না, অনেকগুলো হেড অফিস হচ্ছে ভিন্ন ভিন্ন জায়গায় আছে। সদরঘাটে আছে। রাজশাহী বিভাগে 2টি, রাজশাহী এবং বগুড়া। অন্যান্য বিভাগে 1টি, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, রংপুর, সিলেট, ময়মনসিংহ বিভাগে 1টি করে আছে। দেখেছো, যেখানে বাংলাদেশ ব্যাংক নেই সেখানে এই যে সোনালী ব্যাংক হচ্ছে ওইখানে প্রতিনিধিত্ব করে বা নিকাশ ঘরের দায়িত্ব পালন করে। তারপর এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন, এগুলো হচ্ছে আঞ্চলিক নিকাশ ঘরের ব্যবস্থা। জাস্ট রিডিং দিবে, এখান থেকে তেমন একটা প্রশ্ন হয় না, তাও জানার জন্য। 7টি দেশে কেন্দ্রীয় এবং 1974 সালের পরবর্তীতে এশিয়ার 7টি দেশের কেন্দ্রীয় ব্যাংকের মধ্যকার চুক্তিক্রমে যে আন্তর্জাতিক নিকাশ ঘর আত্মপ্রকাশ করে সেটা হচ্ছে এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন। তারপর আসো ব্যাংক নোট ও সরকারি নোট। দেখো, সরকারি নোট ইস্যু করা হচ্ছে বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয় বা অর্থ বিভাগ বা ট্রেজারি বিভাগ, যেটাই বলো, মিনিস্ট্রি অফ ফাইন্যান্স আমরা দেখে আসছি না, সরকারি নোট ইস্যু করে থাকে, যেখানে আমরা অর্থ সচিবের স্বাক্ষর দেখি। তোমরা বললাম না ওই সময় যে গভর্নরের নাম প্লাস স্বাক্ষর দুইটাই থাকে কোথায়? ব্যাংক নোটে। এই দুইটা থাকে ব্যাংক নোটে। আর সরকারি নোটে সাধারণত অর্থ সচিব যিনি থাকবেন, অর্থ সচিব, সচিবালয়ের অর্থ সচিব স্বাক্ষর থাকে। সরকারি নোট কি কি? 1 টাকা, 2 টাকা, 5 টাকা, এগুলো হচ্ছে আমাদের সরকারি নোট। আর ব্যাংক নোট ইস্যু করে থাকে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক বা যে কোনো দেশের ব্যাংক নোট ওই দেশের কেন্দ্রীয় ব্যাংক ইস্যু করে থাকে। ওইখানে ওই ব্যাংকের যে গভর্নর আছে ওনার সাইন থাকে ব্যাংক নোটে। তারপর 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা, 500 টাকা, 1000 টাকা, এগুলো হচ্ছে আমাদের ব্যাংক নোট। ঠিক আছে, এগুলো হচ্ছে আমাদের ব্যাংক নোট। পরবর্তীতে আসো, নিচের কোনটি সরকারি নোট হিসেবে গণ্য হয়? এটা ডট হবে না। 100 টাকা, 50 টাকা, 10 টাকা, 5 টাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা কোয়েশ্চেন, দেখো খুব ইজি কোয়েশ্চেনগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঘুরে ফিরে আসে। নিচের কোনটি সরকারি নোট হিসেবে গণ্য হয়? কি হবে? হৃদয় 5 টাকা, 5 টাকা, সাঘ্য 5 টাকা। হ্যাঁ, সবাই বলছি 5 টাকা। সরকারি নোট হচ্ছে 5 টাকা। তো এই তো হচ্ছে আজকে আমাদের ক্লাস। ব্যাংক এবং হচ্ছে তোমার ব্যাংক নোট, পাশাপাশি হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক, বাণিজ্য ব্যাংকের কি কি কাজ আছে, কোত্থেকে তোমাদের সৃজনশীলগুলো বেশি হয়, এগুলো একটু টপিকগুলো দাগিয়ে দেওয়ার চেষ্টা করছি। এগুলো বাসায় একটু ভালোভাবে পড়বো। ব্যাংক নিয়ে হচ্ছে আমার হচ্ছে কঠিন প্রশ্ন হয় না, কারণ ব্যাংকের বিষয়গুলো আমাদের সহজে লাগে। আমরা হচ্ছে ক্রমান্বয়ে বা প্রতিনিয়তই হচ্ছে ট্রানজাকশনগুলো দেখি, কাজগুলো করি, কোনগুলো ব্যাংকের কাজ, কিভাবে ব্যাংক ইনকাম করে, এই বিষয়গুলো জাস্ট কয়েকবার যদি আমি বই দেখি তাহলে আমাদের ক্লিয়ার হয়ে যাবে। তো নিয়মিত পড়াশোনা করতে হবে। এখানে হচ্ছে এটার কোনো বিকল্প নাই। তুমি যদি পড়তে না বসো তোমার হচ্ছে ইজি টপিকগুলো কঠিন লাগবে। তুমি যদি জাস্ট একটু নিয়মিত পড়াশোনা করতে পারো, যে বিষয়গুলো তুমি পারো না ওইগুলো খুব ইজিলি বুঝতে পারবা। এবং পরীক্ষা তো চলে আসছে, এখন সময় নষ্ট করা যাবে না। যে সময়টুকু তোমার হাতে আছে খুব ইফেক্টিভ ওয়েতে কাজে লাগাও, যেন পরীক্ষায় খুব ভালো করতে পারো। ঠিক আছে, তো আজকের ক্লাসটা এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।